প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের ব্যবসা সংগঠনের সপ্তম ক্লাস। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নেতৃত্ব। তো নেতৃত্ব নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নিই যে আজকে আমাদের কি আলোচ্য বিষয়গুলো কি। আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নেতৃত্ব বলতে কি বোঝায়, একজন ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য আলোচনা করো, ব্যবস্থাপনায় নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো, নেতৃত্বের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো, কার্যকর বা সফল নেতৃত্বের নীতিসমূহ আলোচনা করো, নেতৃত্বের স্টাইল বা প্রকারভেদ আলোচনা করো। আমাদের ব্যবসায়ী সংগঠনের সপ্তম চ্যাপ্টার যে নেতৃত্ব, এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি যে ছোট প্রশ্ন বড় প্রশ্নে মিলে 2টা থেকে 3টা প্রশ্ন কমন থাকেই। তো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই কম। তাহলে চলো আমরা শুরু করে যাই। প্রথমে আমরা দেখব নেতৃত্ব বলতে কি বোঝায়। তোমরা স্ক্রিনে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ, নেতৃত্ব বলতে কি বোঝায়। আসলে সাধারণভাবে বলতে গেলে নেতৃত্ব হচ্ছে এমন বিষয় যে একজন নেতা যে প্রক্রিয়ায় বা যেভাবে নেতৃত্ব দানের মাধ্যমে তার কার্য হাসিল করে নেয় বা তার যে উদ্দেশ্য সেটা সফল করে, সেটা হচ্ছে নেতৃত্ব। যদি আরেকটু ভালোভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি নেতৃত্ব হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন নির্বাহী কয়েকজন কর্মীকে পরিচালনা করতে পারেন। এখানে দেখো, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কেবলমাত্র তার অধীনস্থ যে কর্মীগণ আছে তাদেরকে নেতৃত্ব দিতে পারবে। অধীনস্থ যে কর্মী সে কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে নেতৃত্ব দিতে পারে না। ঠিক আছে। এখন এই সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে। আমরা এখান থেকে একটি সংজ্ঞা দিয়েছি। দেখো, তোমরা বইয়ের মধ্যে আর অনেকগুলো সংজ্ঞা পাবে। জি.আর. টেরি এর মতে, জি.আর. টেরি বলছে যে নেতৃত্ব হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে দলীয় উদ্দেশ্য অর্জনের জন্য কর্মীদের উপর প্রভাব বিস্তার করার একটি কার্যক্রম। অর্থাৎ এখানে যদি সংজ্ঞাটি আমরা বিশ্লেষণ করি বা বোঝার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতৃত্ব হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নেতৃত্ব এমনভাবে দিতে হবে যাতে কর্মী স্বইচ্ছায় সুন্দরভাবে উৎসাহের সাথে কী করবে, কর্মীগণ কাজ করবে এবং এমনভাবে নেতা তার নেতৃত্ব দেবেন যাতে কর্মী সুন্দরভাবে স্বইচ্ছায় তার কাজগুলো করবে। ঠিক আছে, এই ছিল নেতৃত্ব। নেক্সট প্রশ্নে চলে যায়। নেক্সট প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একজন ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি বা মুখস্থ করি বা বুঝে নিই, তাহলে এই প্রশ্নটার আদলে বা এই প্রশ্নটা পড়ার ফলে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারবো। সেই প্রশ্নগুলো কি? একটা হতে পারে একজন সফল নেতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা আমরা বলতে পারি একজন আদর্শ নেতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা বলতে পারি যে একজন ফলপ্রসূ ব্যবস্থাপকের বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা একজন উত্তম ব্যবস্থাপকের কি বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আলোচনা করো। একাধিকভাবে বিভিন্নভাবে এই প্রশ্নটা হতে পারে। প্রশ্নটা যদি বুঝতে পারো উত্তর কিন্তু সেম একই ধরনের। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মানব সংক্রান্ত কাজ। একজন নেতা সে কিন্তু নেতৃত্ব দেবে কাকে? অবশ্যই যে কর্মে প্রতিষ্ঠানে যে নিয়োজিত কর্মীগণ আছে তাদেরকে। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে একটি কারবারের বা প্রতিষ্ঠানের জীবন্ত উপকরণ হচ্ছে কি? মানব সম্পদ বা কর্মী ছাড়া কিন্তু যে যন্ত্র সেগুলো কিন্তু সচল হয় না। ঠিক একই, এই যে একজন নেতা সে কিন্তু মেশিনকে নেতৃত্ব দেবে না, দেবে কাকে? মানব সম্পদকে, কর্মীকে যখন সে নেতৃত্ব দেবে সেই অনুযায়ী কর্মী তার কাজ সম্পন্ন করবে। এরপর দেখো 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ। আমরা সংজ্ঞাতে বলেছিলাম যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাই কেবল নেতৃত্ব দিতে পারে তার অধীনস্থ কর্মীদেরকে। একজন অধীনস্থ কর্মী কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আদেশ বা নেতৃত্ব দিতে পারেন না। এখানে এটি নিয়ম বহির্ভূত। তারপর দেখো নিরবচ্ছিন্ন। দেখো, নেতৃত্ব হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, সাইকেলিং। এইটি কিন্তু একবার করেই শেষ হয়ে যায় না, এটা ক্রমান্বয়ে কি হয়, ধাবিত হয়। এটা একটা কাজ সম্পন্ন নেতৃত্ব দিল, সেটা কাজ করা সফল হলো, নতুন আবার একটা কাজে নেতৃত্ব দিল, এইভাবে চলমানভাবে এটা চলতেই থাকে নিরবিচ্ছিন্নভাবে। 4 নম্বরটা দেখো, সকল স্তর ও বিভাগে প্রযোজ্য। এই যে নেতৃত্ব, এটি একটি কারবারের যে বিভিন্ন বিভাগ থাকতে পারে, প্রত্যেকটা বিভাগেই কিন্তু এটি প্রযোজ্য। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লিখিত বা মৌখিক, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। এখন নেতৃত্ব, একজন নেতা যেভাবে নেতৃত্ব দেবেন সেটা লিখিতভাবে হতে পারে,
মৌখিকভাবে হতে পারে, আনুষ্ঠানিক হতে পারে, আবার অনানুষ্ঠানিকভাবেও হতে পারে। এখন 6 নম্বর দেখো, কাজ সম্পর্কিত পরামর্শ। অবশ্যই একজন নেতা তার কাজ সম্পর্কিত পরামর্শ দেবে। সে কিন্তু বসে খোঁজ গল্প করবে না বা অন্য বিষয়ে কথা বলবে না। সে তার কাজকে আদায় করে নেওয়ার জন্য কি করবে, ভালো মতো তার অধীনস্থ কর্মীদেরকে পরামর্শ প্রদান করবে। ক্ষমতা, ব্যক্তিত্ব, পদমর্যাদা সম্পর্কিত। বলেছিলাম যে অধীনস্থ কর্মীগণ কিন্তু অধীনস্থ কর্মীদের এই ক্ষমতা নেই যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে সে কী করবে, আদেশ দিবে বা নির্দেশ দিবে। একমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তায় অধীনস্থ কর্মীদের কি দেবে, আদেশ দিবে, নেতৃত্ব দিবে এবং সফলতার সাথে তার কাজটি আদায় করে নেবে, নেতৃত্ব দান করবে। এখানে ক্ষমতা, ব্যক্তিত্ব ও পদমর্যাদা ওতপ্রোতভাবে জড়িত থাকবে। তারপর দেখো, উৎসাহমূলক, শাস্তিমূলক, কঠোর বা উদার। এটা আসলে প্রকারভেদ। এখানে একজন নেতা বিভিন্নভাবে, যে কর্মী যেমন যাকে যেভাবে কাজ করিয়ে নেওয়া যায় সে কিন্তু তাই করবে। এখানে যদি কোনো কর্মী অবাধ্য হয় তাকে শাস্তির ভয় দেখে কাজটি উশীল করে নেবেন। যদি কর্মীকে উদারতার মাধ্যমে কাজ করানো যায়, উৎসাহ দেওয়া যায়, তাহলে সে উদারতার মাধ্যমে কাজটি করিয়ে নেবেন। 9 নম্বর দেখো, মানবীয় ও অমানবীয় উপকরণের গতিশীলতা। একজন নেতার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সে মানবীয় উপকরণগুলোকে যেমন গতিশীল করে, ঠিক একইভাবে তার নেতৃত্বের প্রভাবেই অমানবীয় যে যন্ত্রগুলো আছে সেটা মানবীয় প্রভাবে কী হয়, গতিশীল হয়ে ওঠে। ঠিক আছে, এই ছিল একজন ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য বা একজন ফলপ্রসূ ব্যবস্থাপকের বৈশিষ্ট্য বা একজন ফলপ্রসূ ঊর্ধ্বতন কর্মকর্তার বৈশিষ্ট্য। ঠিক আছে, এই ছিল আমাদের ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। ব্যবস্থাপনায় নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো। ব্যবস্থাপনায় নেতৃত্বের কি আদৌ কোনো গুরুত্ব রয়েছে? হ্যাঁ, ব্যবস্থাপনা নেতৃত্বের অপরিসীম গুরুত্ব রয়েছে। আমরা একটা কথা বলতে পারি, যেমন একটা নৌকা তুমি যদি নদীতে ছেড়ে দাও, তার যদি মাঝি না থাকে তাহলে কি হবে, নৌকাটা যেদিক খুশি সেদিকে চলে যাবে। ঠিক একইভাবে প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ন্ত্রণ করার জন্য যদি কোনো নেতা না থাকে তাহলে কি হবে, তারা এরকম কুলকিনাহীনভাবে খুলতে থাকবে। তারা বুঝতে পারবে না আসলে তাদের কাজটা কি, তারা কীভাবে কাজটি সম্পূর্ণ করবে, তারা কাজটি বুঝতে পারবে না। তাহলে দেখি আমরা এখানে বেশ কিছু উল্লেখযোগ্য গুরুত্ব উল্লেখ করেছি, সেগুলো আমরা একটু আলোচনা করি। দলীয় উন্নয়ন। একজন নেতার যোগ্য নেতৃত্বের মাধ্যমে কি হয়, দলীয়ভাবে একটি কাজ বা দলীয়ভাবে উন্নয়ন হয়। সহযোগিতা বৃদ্ধি। একজন নেতার অবশ্যই কী করবে, তার অধীনস্থ কর্মী তাদেরকে বিভিন্ন সহযোগিতা প্রদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শৃঙ্খলা প্রতিষ্ঠা। যোগ্য নেতৃত্বের প্রভাবে কি হয়, একটি প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। উৎসাহ সৃষ্টি। একজন নেতা যদি ঠিকভাবে বা যোগ্যভাবে নেতৃত্ব দিতে পারেন তাহলে কিন্তু কর্মীগণ কাজে উৎসাহ পায় এবং উৎসাহ সৃষ্টি হয়। একতা সৃষ্টি। একজন সফল নেতৃত্বের একটা বড় পাওনা হচ্ছে তিনি প্রত্যেক যে কর্মীগণ আছে, প্রতিষ্ঠানে নিয়োজিত যে সকল কর্মীগণ রয়েছে তাদেরকে কি করবেন, তাদেরকে তাদের মধ্যে একটা একতাবোধ সৃষ্টি করবেন। এটি হচ্ছে একজন সফল নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কর্মদক্ষতা বৃদ্ধি। একজন নেতা তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে কি করবেন, কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করবেন। এখানে যদি তার প্রশিক্ষণের দরকার হয় প্রশিক্ষণ দিবেন, তার যদি কোনো পরামর্শ দরকার হয় পরামর্শ দেবেন। এভাবে তিনি কি করবেন, কর্মদক্ষতা বৃদ্ধি করবেন। সহজ সমন্বয়। যোগ্য নেতৃত্বের মাধ্যমে ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো আছে সেগুলোর মধ্যে কি করবেন, তিনি সমন্বয় ঘটাবেন। মনোবল উন্নয়ন। বিভিন্ন সময় বিভিন্ন কর্মীদের মধ্যে বিভিন্ন সমস্যা হতে পারে, পারিবারিক, ব্যবস্থাপকীয় বা প্রাতিষ্ঠানিক। এখানে তিনি সঠিক পরামর্শের মাধ্যমে একজন নেতা কর্মীদের মনোবল কি করবেন, মনোবলের উন্নয়ন ঘটাবেন। তারপর দেখো, শ্রমিক মালিক সুসম্পর্ক। শ্রমিক মালিক, এখানে বানানটা ভুল আছে, ঠিক করে নেবা। শ্রমিক মালিক সুসম্পর্ক। এখানে কি হবে, যে যোগ্য নেতৃত্ব করার মাধ্যমে কি শ্রমিক আর মালিকের মধ্যে একটি কি হয়, সুসম্পর্কের সৃষ্টি হয়, সম্পর্কের উন্নয়ন ঘটে। ঠিক আছে, এই ছিল ব্যবস্থাপনা নেতৃত্বের উল্লেখযোগ্য গুরুত্ব। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেতৃত্বের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। ব্যবস্থাপনা নেতৃত্বের যে কি সকল ভূমিকা রয়েছে বা আসলে এর মৌলিক কাজগুলো কি কি, এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, পলিসি প্রস্তুতকরণ। একজন নেতা কি করবেন, কখন করবেন, এভাবে সে একটা
সুন্দর পলিসি তৈরি করেন, যার মাধ্যমে কর্মীগণ কাজ করবেন। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, নেতার কাজ হচ্ছে সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য যা করা দরকার সেটা তিনি করার চেষ্টা করবেন। লক্ষ্য স্থির করা, দেখো একজন নেতা তার লক্ষ্য স্থির করবেন এবং সে অনুযায়ী সামনের দিকে অগ্রসর হবেন। এটা হচ্ছে একজন নেতার কাজে বিশেষ ভূমিকা। সংহতি বিধান, প্রত্যেকের মধ্যে সংহতি বিধান করবেন। নিরাপত্তা বিধান করা, দেখো একটা প্রতিষ্ঠানের কর্মী যেখানে কাজ করবে সেখানে যদি নিজেকে সে নিরাপদ না করে, মনে না করে, তাহলে কিন্তু সে কাজে অস্থিরতা ফিল করবে, সে মনোযোগ সহকারে কাজ করতে পারবে না। এই জন্য নেতার কাজ হচ্ছে কি, কর্মীদেরকে নিরাপত্তা বিধান করা, তদারক ও নিয়ন্ত্রণ করা। একজন যোগ্য নেতৃত্বের মাধ্যমে নির্বাহী বা একজন নেতা কাজগুলোকে পর্যবেক্ষণ করবেন এবং যদি কাজকর্মের মধ্যে কোনো ত্রুটি থাকে সেগুলো সে কী করবেন, সেগুলো নিরাময়ের মাধ্যমে বা সমাধানের মাধ্যমে কাজটিকে এগিয়ে নিয়ে যাবেন। উদ্বুদ্ধ করা কি, দেখো প্রত্যেক কর্মীকে কাজটি বোঝানোর মাধ্যমে তার কাজের পজিটিভ দিক বোঝানোর মাধ্যমে সেই কাজকে এমনভাবে কর্মীর নিকট প্রেজেন্ট করবেন যাতে স্ব ইচ্ছায় কর্মী কাজটি করতে উদ্বুদ্ধ হয়। কর্মীদের আস্থা সৃষ্টি, একজন নেতার একটা বড় ভূমিকা হলো যে সে কী করবে, কর্মীদেরকে উক্ত কাজের প্রতি আস্থা সৃষ্টি করবেন। ঐক্য সংরক্ষণ, কর্মীদের মধ্যে যে ঐক্যতা রয়েছে তা সংরক্ষণ বা সঠিকভাবে বজায় রাখার জন্য একজন নেতা ভূমিকা পালন করবেন এবং চেষ্টা করবেন, বিভিন্ন পরামর্শ তাদেরকে প্রদান করে থাকবেন। ঠিক আছে, এই ছিল নেতৃত্বের ভূমিকা বা কার্যাবলী। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এরপর দেখো, কার্যকর বা সফল নেতৃত্বের নীতিসমূহ আলোচনা করো। একটি নেতৃত্ব কি কি নীতি থাকলে সেটাকে আমরা সফল নেতৃত্ব বলবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখি এখানে বেশ কিছু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বেশ কিছু নীতি আমি উল্লেখ করেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্তে অংশগ্রহণ। দেখো একজন নেতা যখন তার অধীনস্থ কর্মীদেরকে সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ করে দেয় তখন তার মধ্যে কর্মীদের মধ্যে মালিকানা বোধ তৈরি হয়, অর্থাৎ সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। যখন সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে তখন সে উৎসাহের সাথে কী করে, কাজটি করতে থাকে। 2 নম্বর দেখো, ভালো কাজের প্রশংসা। দেখো একজন কর্মী ভালো মতো উত্তমভাবে কাজ করতেছে, তাকে যদি প্রশংসা করা না হয় তাহলে সে কাজে কি পাবে না, উৎসাহিত হবে না, ভাবে আমি তো কাজ করলে কোনো প্রশংসা নেই, একই রকম তো বেনিফিট পাচ্ছি। যখন তার কাজে প্রশংসা করা হচ্ছে তখন সে কাজে আরও উৎফুল্ল ফিল করবে, উৎসাহ বোধ করবে। ভালো কাজের পুরস্কার, শুধুমাত্র প্রশংসায় কিন্তু কাজ হবে না। যে কর্মী ভালো কাজ করলো তাকে পুরস্কারের ব্যবস্থাও একজন নেতা করে দেবেন যাতে সে আরও উৎসাহ পায়। কর্তৃত্ব অর্পণ, শুধুমাত্র কর্মীর প্রতি কাজের দায়িত্ব অর্পণ করলে হবে না, কাজের দায়িত্বের পাশাপাশি কী দিতে হবে, কর্তৃত্ব দিতে হবে। যদি দায়িত্ব আর কর্তৃত্ব সংমিশ্রণ না ঘটে তাহলে কিন্তু কোনো কর্মী কাজটি সফলভাবে করতে পারবে না। কর্মীদের ফলাফল অবহিতকরণ, এই যে কর্মী কাজ করে পরিশ্রম করে কাজটি করলো, এর ফলাফল বা বেনিফিট কী আসলো এটা সম্বন্ধে তাদেরকে কী করতে হবে, অবহিত করতে হবে। আবেগময় পরিস্থিতিতে সহায়তা করা, দেখো একজন কর্মী সে তো মানুষ, সে প্রতিষ্ঠানের বা কারবারের একটি জীবন্ত প্রকরণ, তার পারিবারিক সমস্যা থাকতে পারে, তার প্রাতিষ্ঠানিক সমস্যা থাকতে পারে। একজন নেতা সেগুলো সম্বন্ধে তার সাথে আলাপ আলোচনা করবে এবং তাকে সান্ত্বনা দিবে এবং তার যদি কোনো সহায়তা প্রয়োজন হয় তাকে সহায়তাও করবে। ঠিক আছে, সহায়তা দান। একজন ব্যবস্থাপকের সঙ্গে বা নেতার সঙ্গে কিন্তু যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা তার ভালো সম্পর্ক থাকে, তাই কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন অধিকার এই সম্বন্ধে আদায়ের ব্যাপারে যদি ওই নেতা সহায়তা করেন তাহলে কিন্তু কর্মীরা উৎসাহ ফিল করবে। এই জন্য তাদেরকে কী করতে হবে, উক্ত কাজে সহায়তা দান করতে হবে। ধীর স্থির, দেখো আমরা জানি তাড়াহুড়ার কাজ বা কখনো সফলতা বয়ে আনে না। একজন নেতা যা স্থির করবেন সেটাকে সে ধীর স্থিরভাবে তার ফিউচার, তার ফলাফল, তার সুফল কুফল বিভিন্ন সম্বন্ধে সে সুন্দরভাবে চিন্তা করে, ধীর স্থিরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। যথাযথ তদারকি, যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন তদারকি করে যদি কোনো সমস্যা থাকে সেটা তিনি সমাধান করার চেষ্টা করবেন। প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার মাধ্যমে নেতা কী করবেন,
কর্মীদেরকে সহায়তা প্রদান করবেন এবং কাজে উৎসাহ প্রদান করবেন। ঠিক আছে, এই ছিল আমাদের কার্যকর বা সফল নেতৃত্বের নীতিসমূহ। নেক্সট প্রশ্নে আমরা দেখি, নেতৃত্বের স্টাইল বা প্রকারভেদ আলোচনা করো। নেতৃত্বের স্টাইল বা প্রকারভেদ। দেখো, স্টাইল শব্দ এখানে যদি বলা হতো নেতৃত্বের প্রকারভেদ আলোচনা করো, এটা তোমরা সহজে বুঝতে পারতাম। যদি বলা হয় নেতৃত্বের স্টাইল আলোচনা করো, তাহলে কিন্তু অনেকে বাবা ম্যাডাম এটা তো আমাদের পড়ার নাই স্টাইল। হ্যাঁ, স্টাইলটা হচ্ছে কি প্রকারভেদ, মানে এক একটা মানুষের যেমন এক একটা স্টাইল থাকে, ঠিক একইভাবে বিভিন্ন নেতাগণের নেতৃত্বের ধরনও কিন্তু বিভিন্ন প্রকার থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে একজন নেতা কোন কোন মাধ্যমে বা কি প্রকারে তার নেতৃত্ব দিয়ে থাকেন। ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 3টে স্টেপে আমি ভাগ করেছি। প্রথমে দেখতে পাচ্ছি ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব। এটা খুব কমন একটা, আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এই ক্ষমতা ভিত্তিক নেতৃত্বটা খুব চলমান এবং কমন। ক্ষমতা ভিত্তিক নেতৃত্বটা হচ্ছে কি যে এখানে নির্বাহী বা নেতা কী করে, তার ক্ষমতার প্রয়োগ করে। সে যে ক্ষমতাশীল, তার যে ক্ষমতা রয়েছে এটা সে দেখানোর চেষ্টা করে, শো করার চেষ্টা করে। এই ক্ষমতা ভিত্তিক নেতৃত্বটা কি হয়, এক নম্বরে তোমরা দেখতেছো স্বরতাত্ত্বিক নেতৃত্ব। এখানে সে কাউকে কোনো পড়াও করবে না, কর্মীদের সাথে আলাপ আলোচনা কোনো দরকার নেই। সে কী করবে, নিজের মতোকে নিজের সিদ্ধান্ত নেবে এবং নেতৃত্ব দান করবে। এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তারপর দেখো গণতান্ত্রিক নেতৃত্ব। ক্ষমতাভিত্তিক নেতৃত্ব, এখানে সবাই কিন্তু ক্ষমতার অপব্যবহার করে না। এখানে একজন নেতা সে কী করতে পারে, যেহেতু তার ক্ষমতা রয়েছে, সে গণতান্ত্রিকভাবে প্রত্যেকের পরামর্শের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, যে তার অধীনস্থ কর্মীগণ রয়েছে তাদের সাথে আলোচনার মাধ্যমে সে কী করবে, নেতৃত্ব প্রদান করবেন। লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্বকে নেতৃত্বের কোনো আগা মাথা, যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, কোনো কি নেই, ঠিক ঠিকানা নেই, যেমন ইচ্ছে তেমন সে নেতৃত্ব দিচ্ছে। এটাকে বলা কি লাগামহীন নেতৃত্ব। এটা নিঃসন্দেহে একটি মানে নেতিবাচক বা খারাপ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্বটা কি, এখানে একজন নেতা তার কর্মীদের সাথে পিতৃসুলভ অর্থাৎ পিতৃস্নেহে এখানে সে কী করে, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, প্রয়োজনে শাসন করে, প্রয়োজনে প্রচুর অনেক নেতৃত্ব অধীনস্থ কর্মীদের প্রচুর পরিমাণে সেই স্নেহের মাধ্যমে কাজটি আদায়ের চেষ্টা করে থাকেন। বিশেষজ্ঞ নেতৃত্ব। এখানে যে কোনো একটি নির্দিষ্ট কাজে বিশেষজ্ঞ যে নেতা, তিনি তার বিশেষজ্ঞ অভিজ্ঞতার মাধ্যমে নেতৃত্ব দানের চেষ্টা করে থাকেন। খ নম্বরে আমরা দেখি পেশনা ভিত্তিক নেতৃত্ব। এই নেতৃত্বটি একটি চমৎকার নেতৃত্ব। পেশনা ভিত্তিক নেতৃত্ব দুরকম হতে পারে। একটা হচ্ছে নেতিবাচক নেতৃত্ব, আরটা হচ্ছে ইতিবাচক নেতৃত্ব। ইতিবাচক নেতৃত্ব কি, এখানে পেশনার মাধ্যমে সে পজিটিভলি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। আর পেশনা ভিত্তিক নেতিবাচক নেতৃত্ব কি, এখানে প্রলোভন দেখানো হয়, নেতিবাচকভাবে তাকে উৎসাহিত করা হয়। তারপর দেখো প্রয়োগিক নেতৃত্ব। প্রয়োগিক নেতৃত্ব হচ্ছে কি, যে কীভাবে কাজটি করতে পারে। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব, কাজকে প্রাধান্য দিয়ে নেতৃত্ব দেবে, সে কাজটাই তার কাছে মুখ্য বিষয়। আরটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। এখন উক্ত যে কাজ কর্মকেন্দ্রিক নেতৃত্ব, এটা সফলভাবে কি কর্মী করতে পারবে। এই কর্মীকেন্দ্রিক যে নেতৃত্ব, সেটা হচ্ছে কর্মীকে গুরুত্ব দিয়ে করবা, কর্মীর দক্ষতা বিবেচনা করে, কর্মীর অভিজ্ঞতা বিবেচনা করে যে নেতৃত্ব দেওয়া হয় তাকে বলে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রতিবারের মতো ক্লাসটা শেষ করার আগে আমরা একটু রিভাইজ দিয়ে দেবো যে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। চলো আমরা একবার দেখে নিই যে কি বিষয় নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্ত কি শিখলাম দেখে নিই। আমরা শিখেছি নেতৃত্ব বলতে কি বোঝায়, একজন ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য আলোচনা করো, ব্যবস্থাপনায় নেতৃত্বের গুরুত্ব, নেতৃত্বের ভূমিকা বা কার্যাবলী, কার্যকর বা সফল নেতৃত্বের নীতিসমূহ, নেতৃত্বের স্টাইল বা প্রকারভেদ। প্রথমে আমরা দেখেছি নেতৃত্ব বলতে কি বোঝায়। নেতৃত্ব হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন নির্বাহী কয়েকজন কর্মীকে পরিচালনা করতে পারেন। এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম, জি.আর. টেরি। বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তোমরা বইয়ের মধ্যে পাবে। তারপর আমি একটা সংজ্ঞা দিয়েছি, জি.আর. টেরি বলেছেন যে স্বতঃস্ফূর্তভাবে দলীয় উদ্দেশ্য অর্জনের জন্য কর্মীদের উপর প্রভাব বিস্তার করার একটি কার্যক্রম। এরপর আমরা দেখেছি একজন ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য। এখানে আমরা 9টা পয়েন্ট দেখেছি। মানব সংক্রান্ত কাজ, ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ, নিরবচ্ছিন্ন, সকল স্তর ও বিভাগে প্রযোজ্য,
লিখিত বা মৌখিক, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কাজ সম্পর্কিত পরামর্শ, ক্ষমতা, ব্যক্তিত্ব, পদপর্যন্ত সম্পর্কিত, উৎসাহমূলক, শাস্তিমূলক, কঠোর বা উদার, মানবীয় ও অমানবীয় প্রকারের গতিশীলতা। এরপর আমরা দেখেছি ব্যবস্থাপনা নেতৃত্বের গুরুত্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি দলীয় উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, উৎসাহ সৃষ্টি, একতা সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি, সহজ সমন্বয়, মনোবল উন্নয়ন, শ্রমিক মালিক সুসম্পর্ক। বানানটা আমি বলেছিলাম ঠিক করে নেবা, এখানে বানানটা ভুল আছে, শ্রমিক মালিক সুসম্পর্ক। এরপর দেখো নেতৃত্বের ভূমিকা বা কার্যাবলী। এখানে আমরা দেখেছি পলিসি প্রস্তুতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, লক্ষ্য স্থির করা, সংহতি বিধান, নিরাপত্তা বিধান করা, তদারক ও নিয়ন্ত্রণ করা, উদ্বুদ্ধ করা, কর্মীদের আস্থা সৃষ্টি, ঐক্য সংরক্ষণ। ওকে, এরপর আমরা দেখেছি কার্যকর বা সফল নেতৃত্বের নীতিসমূহ। এখানে আমরা দেখেছি সিদ্ধান্ত অংশগ্রহণ, ভালো কাজের প্রশংসা, ভালো কাজের পুরস্কার, কর্তৃত্ব অর্পণ, কর্মীদের ফলাফল অবহিতকরণ, আবেগময় পরিস্থিতিতে সহায়তা করা, সহায়তার দান, ধীর স্থির, যথাযথ তদারকি, প্রয়োজনীয় উপকরণ। ঠিক আছে, এরপর আমরা লাস্টে যেটা দেখেছি সেটা হচ্ছে নেতৃত্বের স্টাইল বা প্রকারভেদ। এখানে নেতৃত্বের প্রকারভেদ বা স্টাইলকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছিল: ক্ষমতাভিত্তিক নেতৃত্ব, পেশনাভিত্তিক নেতৃত্ব, প্রায়োগিক নেতৃত্ব। এখানে ক্ষমতাভিত্তিক নেতৃত্বকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে: স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, লাগামহীন নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, বিশেষজ্ঞ নেতৃত্ব। খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি পেশনাভিত্তিক নেতৃত্ব, একটি হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে কি নেতিবাচক, নেগেটিভ আর পজিটিভ। গ নম্বরে আমরা দেখেছি প্রায়োগিক নেতৃত্ব। এই প্রায়োগিক নেতৃত্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক আর একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। ঠিক আছে, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।